শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণের উপরে 2 নম্বর ক্লাসটি। গত সপ্তাহে আমি পার্ট 1 আপলোড করেছি, আজকে পার্ট 2 দেখাবো। তবে এইভাবে ধারাবাহিকভাবে আমি প্রায় 8 থেকে 10টি শূন্যস্থান পূরণের উপরে ক্লাস আপলোড করব। তো একই টপিকের উপরে এতগুলো ক্লাস কেন আপলোড করব, এর প্রধান কারণটি হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা শূন্যস্থান পূরণ নামক এই প্রশ্নটি নিয়ে খুব ভয়ের মধ্যে থাকে। এর কারণ হচ্ছে তারা প্রশ্নটির নিয়ম জানে না এবং প্রশ্নটির বাংলা করে ভালো করে পড়তেও পারে না। তো সেই ভীতিটা দূর করবার জন্য আমার এই প্রচেষ্টা। আমি 8 থেকে 10টা ক্লাস আপলোড করব বলেছি, আশা করি তোমরা আমার সাথে থাকবে। এই ক্লাসটি কিন্তু ষষ্ঠ থেকে, এই প্রশ্নটি ষষ্ঠ থেকে একেবারে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় পত্রেই কিন্তু আছে। তো আসো আমরা আজকে লেসনটি শুরু করি। আমরা কিভাবে নিয়ম জেনে জেনে আমরা উত্তরটি লিখতে শুরু করতে পারি সেই চেষ্টা আমরা আজকে করব। তা আসো আমরা শুরু করি আমাদের আজকের লেসনটি। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের আজকের লেসন। খেয়াল করো, এই লেসনের উপরে কিন্তু কোনো ক্লু ওয়ার্ড নেই, অর্থাৎ শূন্যস্থান পূরণ হয় দুই ধরনের, একটিকে বলে উইথ ক্লুজ আর একটিকে বলে উইদাউট ক্লুজ। উইদাউট ক্লুজ কোনটা? যখন এরপরে উপরে বক্সের, অর্থাৎ এই প্রশ্নটির উপরে বক্সের মধ্যে কোনো শব্দ থাকবে না, তখন সেটাকে আমরা বলি উইদাউট ক্লুজ। 2022 সালের তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য দুর্ভাগ্যের কথা হচ্ছে তোমাদের এই প্রশ্নের উপরে বক্সে কোনো ক্লু ওয়ার্ড থাকবে না, অর্থাৎ তোমাদের প্রশ্নটি হবে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, কোনো ক্লু ছাড়াই তোমাদেরকে এটা সমাধান করতে হবে। তো আমি আজকে তোমাদের একটি একটি করে দেখিয়ে দেবো কেমন করে আমরা এই শূন্যস্থানটা পূরণ করতে পারি। তো আমার এই কথাই তোমরা যেন কেউ মনে করো না যে এই প্রশ্নটি শুধুমাত্র 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এটি ষষ্ঠ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় পত্রের জন্যই এই প্রশ্নটি খুবই প্রয়োজনীয়। আমি 22 সাল কেন বললাম? কারণ 22 সালের প্রশ্নতে উপরে কোনো ক্লুওয়ার্ড থাকবে না, এই জন্য আমি এই 22 সালের কথাটা তুলে ধরেছি। যাই হোক, তো এই যে আমি প্রশ্নটি লিখেছি তার নিচে এটি অর্থ করে দিয়েছি, এই প্যাসেজটির অর্থ। তো এই প্যাসেজটি যখন শূন্যস্থান পূরণ করব তখন এমন একটি অর্থ দাঁড়াবে। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার এই ক্লাসটি শুরু করা, অর্থাৎ আমি শূন্যস্থান পূরণ শুরু করার আগে তোমরা এই ভিডিওটি স্টপ করে, অর্থাৎ পজ বাটনে ক্লিক করে এই বাংলাটা একবার পড়ে নেবা, যাতে আমার বোঝাতেও সুবিধা হয়, তোমাদেরও বুঝতে সুবিধা হয়। তাহলে ভিডিওটি স্টপ করো এবং দেখে নাও, পজ বাটনে ক্লিক করে একটু পড়ে নাও। তো আশা করি তোমরা এই কাজটি করেছো। এখন আমি এটা মুছে দেবো, কারণ আমার এখানে জায়গা লাগবে। আমি উত্তর দেখাবো এবং প্রত্যেকটি গ্যাপের নিয়ম দেখাবো, তাহলে আমাকে এই অংশটি মুছে দিতে হবে। তো আমি বাংলাটা মুছে দিলাম, মুছে দিয়ে এখন আমরা এইটির উত্তর লেখা শুরু করব। তা সব প্রথমেই দেখি ডিলিজেন্স। ডিলিজেন্সের বাংলা তোমরা প্যাসেজের মধ্যে পড়েছো অধ্যাবসায়। তো ডিলিজেন্স মিন্স অধ্যাবসায়ের অর্থ হলো অ্যান্ড ড্যাশ টু পারফর্ম ড্যাশ সাকসেসফুলি। ডিলিজেন্স অর্থ হলো, ডিলিজেন্সের অর্থ হলো, অর্থাৎ অধ্যাবসায়ের অর্থ হলো সফলভাবে সম্পাদন করা। তাহলে কি? ডিলিজেন্সের অর্থ হলো এমন একটি সামর্থ্য যা কোনো কাজ সফলভাবে সম্পাদন করতে সাহায্য করে। তাহলে আমরা কি বুঝলাম? ডিলিজেন্স এক ধরনের সামর্থ্য, যেই সামর্থ্য সফলভাবে কোনো কাজকে সম্পাদন করতে সাহায্য করে। নিশ্চয় আমরা বুঝতে পারছি বাংলাটা। ডিলিজেন্স মিন্স অ্যান্ড তারপর একটা ড্যাশ। অধ্যাবসায় হচ্ছে এক ধরনের সামর্থ্য, অর্থাৎ এখানে আমরা সামর্থ্য পেয়েছি টু পারফর্ম সম্পাদন করবার জন্য কি একটি কাজ, একটি কাজকে সম্পাদন করতে হলে কিভাবে সাকসেসফুলি সফলভাবে সম্পাদন করবার সামর্থ্যই হচ্ছে ডিলিজেন্স বা অধ্যাবসায়। এখন আমরা এই যে দুটি গ্যাপ পেয়েছি এই লাইনটার মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে, এখন এই কোন নিয়মে আমি এই দুটি গ্যাপ ফিল আপ করবো। তা প্রথমে আমরা নিয়মটা দেখে নিই। খেয়াল করো, এখানে ডিটারমিনার প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনার পরে নাউন বসবে, ডিটারমিনারের পরে নাউন বসবে। ডিটারমিনার কোনগুলো? এই যে আ, অ্যান, দা, অ্যানি, ম্যানি, এইখান থেকে শুরু করে যে 1 2 3 এই পর্যন্ত লিখেছি, এইগুলো হচ্ছে ডিটারমিনার একটি শর্ট লিস্ট। তো এইগুলোর পরে সর্বদাই কি বসবে? নাউন বসবে। খেয়াল করো, এইখানে একটি ডিটারমিনার, এখানে একটি ডিটারমিনার এবং তৃতীয় গ্যাপেও একটি ডিটারমিনার আছে। তো এদের পরে সর্বদাই কি বসবে? নাউন বসবে। তাহলে এখন এখানে যদি নাউন বসে, কিসের কারণে? এই যে আমাদের ডিটারমিনার আছে, আমরা এটার আর্টিকেলও বলতে পারি। আ, অ্যান, দা, দেখো তিনটির ব্যবহারই আছে, এই তিনটাই কিন্তু আর্টিকেল।
আর্টিকেল কিসের অন্তর্ভুক্ত? ডিটারমিনারের অন্তর্ভুক্ত। তা আর্টিকেলের পরেও কিন্তু সরাসরি নাউন বসবে। তাহলে আমরা বুঝলাম এখানে একটি নাউন, এখানে একটি নাউন এবং এখানেও একটি নাউন বসবে। এবার আমরা দেখব কি নাউন কেমন করে লিখব। ডিলিজেন্স মিন্স অধ্যবসায় অর্থ হলো অ্যান ড্যাশ একটি সামর্থ্য। সামর্থ্যের ইংরেজি কি? অ্যাবিলিটি। তো খেয়াল করো আমরা লিখলাম অ্যাবিলিটি। তো অ্যাবিলিটি আমরা এই গ্যাপে অ্যাবিলিটি লিখলাম। এখন কথা হচ্ছে সামর্থ্য আরও কিছু কি থাকতে পারতো, আরও কোনো শব্দ হতে পারতো, আমরা অ্যাবিলিটি লিখেছি কেন? খেয়াল করো এই যে এখানে আর্টিকেল অ্যান আছে, আমরা জানি আর্টিকেল অ্যানের পরে সর্বদাই নাউন বসবে আর্টিকেলের পরে ডিটারমিনারের পরে, কিন্তু সেই নাউনটি এমন নাউন হবে যেই নাউনটি শুরু হবে একটি ভাওয়েল দিয়ে। কেন ভাওয়েল দিয়ে? কারণ এইখানে একটি অ্যান নামক আর্টিকেল আছে। তাহলে আমরা লিখেছি অ্যাবিলিটি। তাহলে ডিলিজেন্স মিন্স অ্যান অ্যাবিলিটি, অধ্যবসায় অর্থ হলো একটি সামর্থ্য। তারপরে কিসের সামর্থ্য? টু পারফর্ম সম্পাদন করবার জন্য, টু পারফর্ম সম্পাদন করবার জন্য, কি সম্পাদন করবার জন্য? আর ড্যাশ সাকসেসফুলি একটি কাজ সফলভাবে সম্পাদন করবার জন্য। তো কাজের ইংরেজি কি? আমরা সবাই জানি, কিন্তু কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক। কোন নিয়মে? এই যে আমাদের ডিটারমিনার আর্টিকেল তারপর একটা নাউন হতে হবে। তো আমরা লিখলাম কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক। তো আমরা জানি ওয়ার্ক মানে কাজ করা, এটি একটি ভার্ব। তাহলে এটি নাউন হলো কি করে? তোমাদের জ্ঞাতার্থে বলি, জানার জন্য বলি, অনেক ভার্ব আছে যারা একই ফর্মে নাউন হবে এবং একই ফর্মে ভার্ব হবে। এইখানে যখন আমি আর্টিকেলের পরে ওয়ার্ক লিখেছি তখন এটি বাংলা হয়েছে একটি কাজ, কাজ করা নয়, তার মানে এটি নাউন হয়েছে। তা আশা করি এই দুটি গ্যাপ আমরা বুঝতে পেরেছি। এবার আমরা তৃতীয় গ্যাপে যাব। ফ্রম দ্য ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড হিউম্যান বিংস হ্যাভ বিন স্ট্রাগলিং। তো ফ্রম দ্য ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর থেকে, কি থেকে একটু পরে বলছি। হিউম্যান বিংস হ্যাভ বিন স্ট্রাগলিং, মানব জাতি, হিউম্যান বিংস হচ্ছে মানব জাতি, হ্যাভ বিন স্ট্রাগলিং, স্ট্রাগল হচ্ছে সংগ্রাম করা, মানব জাতি সংগ্রাম করছে উইথ ড্যাশ টু কিপ হোল্ড, উইথ ড্যাশ কার সাথে সংগ্রাম করছে সেটা আমরা এখানে লিখব। কেন সংগ্রাম করছে? টু কিপ হোল্ড টিকে থাকবার জন্য, টিকিয়ে রাখবার জন্য। কি টিকিয়ে রাখবার জন্য? অফ দেয়ার ড্যাশ তাদের জীবনকে অথবা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য। দেখো এই হচ্ছে আমাদের মোটামুটি বাংলা। তাহলে এখন আমরা শুরু করতে পারি। ফ্রম দ্য ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সেই থেকে, সেই কি থেকে? শুরু থেকে, পৃথিবীর সেই শুরু থেকে। তো শুরুর ইংরেজি কি? শুরুর ইংরেজি বিগিন। তো কোন নিয়মে আমরা লিখব? এই যে আমরা ডিটারমিনার বলেছি, ডিটারমিনারের পরে কি বসবে? নাউন বসবে। তাহলে এইখানে আমরা আরেকটি নাউন লিখব। তো শুরু করে ইংরেজি কি বলছিলাম? বিগিন। তো খেয়াল করো আমরা কিন্তু বিগিন লিখলাম না, আমরা লিখলাম হচ্ছে বিগিনিং। তাহলে বিগিনও ভার্ব, ওয়ার্কও ভার্ব। এই ভার্বটাকে আমরা নাউন করলাম এখানে, তখন কেন আমরা আইএনজি লিখলাম না? লিখে নাই। এই ভার্বটা এইটাকেও আমরা নাউন হিসাবে লিখলাম এখানে, এবার কেন আমরা আইএনজি লিখলাম? ওই যে বললাম কোনো ভার্ব একই ফর্মের নাউন এবং ভার্ব হয়, আর কোনো ভার্ব নাউন করতে হলে তার শেষে আইএনজি লাগিয়ে দিতে হবে। বিগিন হচ্ছে সেই টাইপের একটি ভার্ব যার শেষে আমরা আইএনজি লাগিয়ে দিয়েই কেবলমাত্র সেটিকে আমরা নাউন করতে পারবো। যদিও বিগিন ইনফর্মালি নেটিভ স্পিকার বা ইংলিশ পিপল যারা ইংরেজরা তারা বিগিনকে কখনো কখনো নাউন হিসেবে ব্যবহার করে থাকে, কিন্তু সচরাচর আমরা তা করি না, অতএব ফর্মালি আমরা করি না। তাহলে এই বিগিন ভার্বটাকে নাউন করতে হলে আমার তার শেষে কি যোগ করতে হয়েছে? আইএনজি যোগ করতে হয়েছে। তাহলে এখানেও আমি একটা নাউন লিখলাম, এখানেও নাউন, এখানেও নাউন। কোন কারণে? এই যে ডিটারমিনার, এই যে ডিটারমিনার এবং এখানে ডিটারমিনার। তাহলে ডিটারমিনার থাকলে আমরা কি লিখবো? তারপরে সরাসরি একটি করে নাউন লিখব। এবার আসো, হিউম্যান বিংস হ্যাভ বিন স্ট্রাগলিং, মানব জাতি, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শুরু থেকে, হিউম্যান বিংস হ্যাভ বিন স্ট্রাগলিং, স্ট্রাগল মানে সংগ্রাম করা, হিউম্যান বিং কি? মানব জাতি, মানব জাতিটা সংগ্রাম করে আসছে। উইথ ড্যাশ কার সাথে সংগ্রাম করে আসছে? আমরা সবাই জানি মানব জাতি টিকে থাকবার জন্য প্রকৃতির সাথে সংগ্রাম করে আসছে। এই প্রকৃতি আমাদেরকে ধ্বংসও করে, এই প্রকৃতি আমাদেরকে রক্ষাও করে। তাহলে উইথ ড্যাশ প্রকৃতির সাথে, তাহলে প্রকৃতির ইংরেজি কি? নেচার। নিয়মটা কি? খেয়াল করো, নিয়মটা হচ্ছে এটি একটি প্রেপোজিশন। খেয়াল করো, প্রেপোজিশনের পরে নাউন বসবে, প্রোনাউনও বসতে পারে, আমরা প্রোনাউন নিয়ে এই লেসনে কথা বলবো না। প্রেপোজিশনের পরে কি বসলো? নাউন বসে। তাহলে এইখানে আমরা একটি নাউন লিখব। তো এই যে বললাম কার সাথে যুদ্ধ করছে, কার সাথে সংগ্রাম করছে? প্রকৃতির সাথে। তাহলে এই যে এখানে আমরা নেচার বসিয়ে দিলে সেটা একটি নাউন হয়ে যাবে। এইটি আমাদের প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে নাউন বসে। তো আমরা লিখলাম উইথ নেচার, এইখানে উইথ আছে, এটা প্রেপোজিশন, তারপর আমরা একটা নাউন লিখে দিলাম নেচার। তাহলে হিউম্যান বিংস হ্যাভ বিন স্ট্রাগলিং, মানব জাতি সংগ্রাম করে আসছে উইথ নেচার, প্রকৃতির সাথে, টু কিপ হোল্ড টিকিয়ে রাখবার জন্য বা টিকে থাকবার জন্য। কাকে টিকিয়ে রাখবার জন্য? অফ দেয়ার
লাইভস, তাদের জীবনকে অথবা তাদের অস্তিত্বকে টিকে রাখবার জন্য। আমরা এখানে যদি তাদের জীবন লিখি তাও সঠিক হবে, আমরা যদি বলি তাদের অস্তিত্বকে টিকে রাখবার জন্য তাও সঠিক হবে। তো অস্তিত্বের ইংরেজি কি? এক্সিস্টেন্স। তো এই যে এক্সিস্টেন্স, তো এইটা আমরা কোন নিয়মে লিখব? খেয়াল করো, গ্যাপের আগের শব্দটা, এটিকে আমরা বলি পসেসিভ প্রোনাউনের পসেসিভ ফর্ম। খেয়াল করো, আমরা নিয়মটি দেখে নিই। প্রোনাউনের পসেসিভ ফর্ম, সেই প্রোনাউনের পসেসিভ ফর্মগুলো হচ্ছে এইগুলা। এখানে দুটি কিন্তু নাউন পসেসিভ লাগে, এটাকে আমরা বলেছে পসেসিভ নাউন, অর্থাৎ কোনো নামের শেষে আমরা যখন অ্যাপোস্ট্রফি এস দিই তখন সেটা পসেসিভ নাউন হয়। আর প্রোনাউনকে আমরা যখন মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইয়োর, ইটস ইত্যাদি লিখি তখন এটা প্রোনাউনের পসেসিভ ফর্ম হয়। তো প্রোনাউনের পসেসিভ ফর্ম হোক আর নাউনের পসেসিভ ফর্ম হোক, এদের পরে সর্বদাই বসবে নাউন। খেয়াল করো, এই শব্দটা হচ্ছে দেয়ার। তাহলে এই যে এখানে আমাদের এই যে দেয়ার, এটি একটি পসেসিভ প্রোনাউনের পসেসিভ ফর্ম। তাহলে তারপরে সর্বদাই নাউন হবে। এগুলো আমরা মুখস্থ করে নেব কিন্তু। তাহলে আমরা কি বলি? টু কিপ হোল্ড অফ দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বকে টিকে রাখবার জন্য। অস্তিত্বের ইংরেজি কি? আমরা লিখলাম এক্সিস্টেন্স। এই যে তাদের অস্তিত্ব, আমরা ইচ্ছা করলে কিন্তু লাইভস লিখে দিতে পারতাম, তাদের জীবনকে টিকিয়ে রাখবার জন্য, তাতেও কারেক্ট আনসার হতো। তারপরে আসি, ইফ দে ডিড নট স্ট্রাগল, তারা যদি সংগ্রাম না করত তাহলে কি ঘটতো? দে মাইট হ্যাভ ড্যাশ লং এগো, তারা অনেক আগে কি হতো? অনেক আগেই তারা হারিয়ে যেত, অনেক আগেই তারা ধ্বংস হয়ে যেত। যেটাই বলি না কেন, ইফ দে ডিড নট স্ট্রাগল, তারা যদি সংগ্রাম না করত, দে মাইট হ্যাভ ড্যাশ লং এগো, তারা অনেক আগে কি হয়ে যেতে পারতো? ধ্বংস হয়ে যেতে পারতো। তো ধ্বংস হয়ে যাওয়ার আমাদের লিখতে হবে, কিন্তু কোন নিয়মে লিখব? এবার আসো এখানকার নিয়মটা দেখে নিই। হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এই আমাদের হ্যাভ হ্যাজ হ্যাডের পরে সর্বদাই ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো আমরা এখানে ভার্বটা পেয়েছিলাম যে ধ্বংস হয়ে যেত, তো ধ্বংস হওয়ার ইংরেজি কি? রুইন। সেই রুইনটা আমরা কোন ফর্মে লিখব? পাস্ট পার্টিসিপল ফর্মে লিখব। খেয়াল করো, আমি লিখলাম রুইনের শেষে আমরা ইডি লাগিয়ে সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বানিয়ে দিয়েছি। কিসের কারণে? এই যে আমাদের হ্যাভ আছে, এখানে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তারপর আসো, দাস, এইভাবে উই সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি যে ডিলিজেন্স ইজ ড্যাশ ইন আওয়ার পার্সোনাল, সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল লাইফ। দাস ইজ সি দ্যাট, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডিলিজেন্স ইজ, এইখানে একটি বি ভার্ব আছে। তো বি ভার্বের একটি চমৎকার নিয়ম আছে, এইটি আমরা কিন্তু শিখে নেব। তো বি ভার্বের নিয়মটা কি? আমরা একটু দেখে নিই বি ভার্বের নিয়মটা কি বলছে। বি ভার্বের পর সাধারণত বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এটি বি ভার্ব, এর পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। সাধারণত বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এই কথাটা যেমন ঠিক, সাধারণত বি ভার্বের পরে ভার্বের আইএনজি বসে, এটাও ঠিক। যেমন আমি বলি শি ইজ গোয়িং টু স্কুল, এই যে ইজের পর আমি কি বললাম? গোয়িং বললাম। আমি মুখে মুখে বলছি সেন্টেন্সটি, ভালো করে শুনে নাও। শি ইজ গোয়িং টু স্কুল, তাহলে ইজের পরে আমি গোয়িং বললাম, তাহলে কি বললাম? ভার্বের সরি, গলার অবস্থা কয়েকদিন ধরে ভালো না, যদিও কোনো দিনই কোকিল কণ্ঠ ছিল না, এখন আরেকটু বেশি খারাপ হয়েছে। যাই হোক, তো ডিলিজেন্স ইজ, এই যে আমাদের বি ভার্বের পরে কী হবে? ভার্বের আইএনজি হবে। তো সাধারণত ভার্বের আইএনজি হয়, কিন্তু আমার এখানে লেখা আছে সাধারণত বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। এর অর্থ হচ্ছে বি ভার্বের পরে আইএনজি হতে পারে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভও বসতে পারে। আরও একটি নিয়ম হচ্ছে বি ভার্বের পরে নাউনও বসতে পারে। তো এইখানে আমরা ভার্বের আইএনজিও লিখব না, ভার্বের আইএনজিও লিখব না এবং কোনো নাউনও লিখব না। তো প্রথমে বলি কেন আমরা আইএনজি লিখব না। খেয়াল করো, এই যে বি ভার্বের সাবজেক্ট হচ্ছে ডিলিজেন্স হচ্ছে অধ্যাবসায়, এটি একটি বস্তু যখন বি ভার্বের সাবজেক্ট হবে, আরেকবার শুনে নাও, বস্তু যখন বি ভার্বের সাবজেক্ট হবে তখন বস্তু আসলে কোনো কাজ করে না, সে অন্যকে দিয়ে করি নেই, তখন ওই বি ভার্বের পরে কখনোই আমরা আইএনজি লিখি না। মাথায় গিয়েছে আশা করি। আবারও বলছি, এইটি বি ভার্ব, এটি সাবজেক্ট ডিলিজেন্সের বাংলা হচ্ছে অধ্যাবসায়, এটি একটি বস্তুবাচক নাউন। তো বস্তুবাচক নাউন কখনো কোনো কাজ সম্পাদন নিজে করে না, সে অন্যকে দিয়ে কাজটি, কোনো ব্যক্তিকে দিয়ে কাজটি করিয়ে নেয়। তো যখন বি ভার্বের সাবজেক্ট এরকম বস্তু হয় তখন সেই বি ভার্বের পরে কখনো আমরা আইএনজি লিখি না। তাহলে লিখি কি? তখন আমরা লিখি হয় নাউন লিখি আর না হলে অ্যাডজেক্টিভ লিখি। এখন কথা হচ্ছে এই বি ভার্বের পরে এখন আমরা নাউন লিখব না অ্যাডজেক্টিভ লিখব, সেটি শুনে নাও। বি ভার্বের পরে এখানে যদি কোনো আর্টিকেল না থাকে সরাসরি এখানে বসবে অ্যাডজেক্টিভ।
আবার বলছি, বি ভার্বের পরে অর্থাৎ বি ভার্বের সাবজেক্টটি যখন বস্তু হবে এবং বি ভার্বের পরে এখানে যখন কোনো আর্টিকেল বা ডিটারমিনার, আজকে প্রথম দেখিয়েছি ডিটারমিনার, এখানে কোনো ধরনের ডিটারমিনার বা আর্টিকেল থাকবে না, তখন এখানে আমরা নাউন লিখব না, লিখব অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল করো, এই বি ভার্বের সাবজেক্ট হচ্ছে বস্তু, এই বি ভার্বের পরে এখানে কোনো আর্টিকেল বা ডিটারমিনার নেই, তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ লিখব। তাহলে কি লিখব? Thus we see that এভাবে আমরা দেখতে পাচ্ছি যে diligence is dash in our personal, social and national life. অধ্যবসায় হলো আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের জাতীয় জীবনে অপরিহার্য, অর্থাৎ এর কোনো বিকল্প নেই। তো অপরিহার্যের ইংরেজি কি? এখন আমরা লিখে ফেলবো। এই যে আমরা লিখলাম অ্যাসেনশিয়াল। অ্যাসেনশিয়াল হচ্ছে অপরিহার্য বা অত্যাবশ্যক, যার কোনো বিকল্প নেই। খেয়াল করো, এই শূন্যস্থানে তোমরা আরও অনেক শব্দ লিখতে পারো। Thus we see that এভাবে আমরা দেখতে পাচ্ছি যে diligence is necessary in our personal, social and national life. Diligence অর্থাৎ অধ্যবসায় প্রয়োজনীয়, নেসেসারি বলেছি যখন, তখন বাংলাটা হলো প্রয়োজনীয়। ইন আওয়ার পার্সোনাল, সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল লাইফ, আমাদের ব্যক্তিগত জীবনে, সোশ্যাল সামাজিক জীবনে, ন্যাশনাল জাতীয় জীবনে প্রয়োজনীয়। প্রয়োজনীয় যখন বলছি তখন আমি বলছি নেসেসারি। আমি যখন অপরিহার্য বললাম বা অত্যাবশ্যক বললাম তখন আমি বললাম অ্যাসেনশিয়াল, এইখানে আবার অ্যাসেনশিয়াল বললাম। আবার আমি যখন বলতে পারি গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ সি দ্যাট, এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডিলিজেন্স ইজ ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ ইন আওয়ার পার্সোনাল, সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয়, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে কি খুবই গুরুত্বপূর্ণ। তখন আমরা ইম্পর্ট্যান্ট লিখতে পারছি। তো দেখো, ইম্পর্ট্যান্ট বলি আর অ্যাসেনশিয়াল বলি আর নেসেসারি বলি, সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ। ওই যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে যদি বি ভার্বের সাবজেক্টই হয় বস্তু। আশা করি আমরা একটু বুঝতে পেরেছি। দ্য স্টুডেন্ট হু ইজ ড্যাশ ডিলিজেন্ট মেক্স আ বেটার রেজাল্ট ড্যাশ দোজ হু আর নট। এই হচ্ছে একটি সেন্টেন্স, এইখান দিয়ে শুরু হয়েছে, সেন্টেন্সটি শেষ হয়েছে এই নটে গিয়ে। এটি কিন্তু বেশ বড় একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এইখানে কিন্তু কয়টি বাক্য আছে? একটি, দুটি, হ্যাঁ, তিনটি বাক্য আছে। কি কি তিনটি বাক্য? আমি একটু পড়ে শুনিয়ে দিন, না দিলে তোমরা বুঝতে পারবে না, আমার বোঝাতে অসুবিধা হবে, তাই আমি বাক্যটি প্রথমে পড়ে নিই। দ্য স্টুডেন্টস, এটি হচ্ছে একটি সেন্টেন্সের সাবজেক্ট। এই সাবজেক্টের পরবর্তী অংশ হচ্ছে মেক্স আ বেটার রেজাল্ট, ভালো ফলাফল তৈরি করতে পারে। দ্য স্টুডেন্টস, তারপরে বাকি অংশ আছে মেক্স আ বেটার রেজাল্ট, এটি হচ্ছে একটি বাক্য। দ্বিতীয় বাক্যটি কোথায়? হু ইজ ডিলিজেন্ট, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় বাক্য। আশা করি আমার সাথে সাথে আসো তোমরা। দ্য স্টুডেন্ট মেক্স আ বেটার রেজাল্ট, এটি একটি সেন্টেন্স। হু ইজ ডিলিজেন্ট, এটি হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স। আর তৃতীয় সেন্টেন্স হচ্ছে এই যে এইখান থেকে শুরু হবে ড্যাশ দোজ হু আর নট, যারা তা নয়, এই হচ্ছে তৃতীয় বাক্য। তো আমাদের কিন্তু ভেঙে ভেঙেই বাক্যগুলোর ভিতরে হিসাব করতে হবে, না হলে আমরা শূন্যস্থান পূরণ করতে পারবো না। এবার আসো, দ্য স্টুডেন্ট মেক্স আ বেটার রেজাল্ট, এটি একটি সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে কোনো শূন্যস্থান নেই, গ্যাপ নেই, তাহলে এটি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কোথায়? হু ইজ ডিলিজেন্ট, এই একটি বাক্য। এখন কথা হচ্ছে হু ইজ ডিলিজেন্ট, এইখানে আমরা কি লিখব? খেয়াল করো, এইখানে কিন্তু আমরা একটি বলেছিলাম বি ভার্ব। তো এই বি ভার্বের পর আমরা বলেছিলাম সরাসরি কি বসবে? নাউন বসবে অথবা অ্যাডজেক্টিভ বসবে। তো এইখানে যদি আর্টিকেল থাকে তাহলে এখানে বসবে নাউন, এখানে আর্টিকেল না থাকলে এখানে বসবে অ্যাডজেক্টিভ। এবার আসো, এই আমাদের বি ভার্বের পরে গ্যাপ, গ্যাপের পরের শব্দটি খেয়াল করে ডিলিজেন্ট, এইটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে বি ভার্বের পরে গ্যাপে অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু আমাদের বি ভার্বের পরে গ্যাপের পরে একটি অ্যাডজেক্টিভ দেওয়াই আছে। এখন তো আমি এখানে আরেকটি অ্যাডজেক্টিভ লিখতে পারবো না, তখন কি করব? এইটি খুব ভালো করে আমরা শুনবো, খেয়াল করব। তাহলে তখন আমাদের একটা উপায় আছে। উপায়টা কি? খুব ভালো করে বুঝে নিই। যখন আমরা দেখব যে এই যে গ্যাপ ওয়ার্ডটি, এই গ্যাপ ওয়ার্ডটি কিন্তু কমপ্লিটলি আননেসেসারি। এই গ্যাপ ওয়ার্ডটি কমপ্লিটলি আননেসেসারি, এর কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই বলি, আমরা এর আগে যে এখানে 7টি গ্যাপ পূরণ করে এসেছি, কোনো একটি গ্যাপের ওয়ার্ড যদি আমি একেবারে বাদ দিয়ে দিই, ওই বাক্যটি অসম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু আমি যদি এই গ্যাপ ওয়ার্ডটি একেবারে টোটালে তুলে দিই, তাহলে কিন্তু বাক্যটি সঠিক হবে। পড়ে শোনাই। দ্য স্টুডেন্ট মেক্স আ বেটার রেজাল্ট, ছাত্ররা ভালো ফলাফল করে। হু ইজ ডিলিজেন্ট, যে অধ্যবসায়ী, আমি কিন্তু এটা পড়ি নাই, এটা বাদ দিয়েছি। হু ইজ ডিলিজেন্ট, যারা অধ্যবসায়ী, যে অধ্যবসায়ী। কি বাক্যের কোনো সমস্যা হয়েছে? একটুও সমস্যা হয় নাই। এবার যে সকল আননেসেসারি গ্যাপ, অর্থাৎ এমন কিছু গ্যাপ থাকবে যেই গ্যাপটি না হলেও বাক্যটি সম্পূর্ণ হয়, এই রকম গ্যাপের মধ্যে আমরা
কোন জাতীয় শব্দ লিখব। এরকম গ্যাপের মধ্যে আমরা দুই ধরনের শব্দ লিখব, এক হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটি হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব লিখতে পারবো, এটি আননেসেসারি ওয়ার্ডস। অর্থাৎ কেমন করে বলি তোমাদের বোঝাই, ধরে নাও একটি মেয়ে যখন অলংকার পরে, অলংকার না পড়লেও সেটি মেয়ে, অলংকার পড়লেও সেটি মেয়ে। অলংকার হচ্ছে তার অতিরিক্ত সংযোজন। এই বাক্যে যখন অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আমরা ব্যবহার করি, সেটি কিন্তু মূলত অতিরিক্ত সংযোজন, ওটি বাক্যে থাকলেও চলে, না থাকলেও চলে। তো যাই হোক, এখন ডিলিজেন্ট এখানে দেওয়া আছে, এটি তো আমরা বাদ দিতে পারছি না, তাহলে এটি অ্যাডজেক্টিভ। তাহলে এই যে আমাদের বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু অ্যাডজেক্টিভ এখানে আসে, তাহলে উপায় কি? এইবার আসো, এরও একটি সুন্দর নিয়ম আছে, সেই নিয়মটি ভালো করে বারবার শুনবে কিন্তু এই অংশটুকু। অ্যাডভার্বের কাজ হলো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অপর আরেকটি অ্যাডভার্বকে কোয়ালিফাই করা। অর্থাৎ অ্যাডভার্বের কাজ হলো তিন ধরনের শব্দকে কোয়ালিফাই করে, ভার্বকে, অ্যাডজেক্টিভকে, আবার অ্যাডভার্ব আরও একটি অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। তো এইখানে কোয়ালিফাই করতে হলে সে ওই বাক্যের মধ্যে অবস্থান করবে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে। তো খেয়াল করো, এটি কি? অ্যাডজেক্টিভ। এখন তার আগে এইখানে গ্যাপ। তো এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবার জন্য এই যে আননেসেসারি একটা শব্দ লিখবো বলেছিলাম, দুই ধরনের শব্দ আননেসেসারি বসে একটি অ্যাডজেক্টিভ বসে আর একটি অ্যাডভার্ব। তো অ্যাডজেক্টিভ দেওয়াই আছে, তাহলে আমাদের একটু এখানে লিখতে হবে অ্যাডভার্ব। সেই অ্যাডভার্বটা এই যে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে, এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে। এখন কথা আছে, তাহলে অ্যাডভার্বটা কি হবে? তাহলে হু ইজ ড্যাশ ডিলিজেন্ট, যে সত্যিকার অর্থেই ডিলিজেন্ট, সত্যিকার অর্থে বা প্রকৃতভাবে, এর ইংরেজি কি? রিয়েলি। দেখো আমরা লিখে দিলাম রিয়েলি। তাহলে হু ইজ রিয়েলি ডিলিজেন্ট, যে সত্যিকারভাবেই কি? অধ্যবসায়ী। তাহলে এখন আমাদের বাক্যটি সঠিক হয়ে গেল। এই গ্যাপে আমরা কি লিখলাম? অ্যাডভার্ব লিখলাম, যে অ্যাডভার্বটি এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলো। আশা করি সবাই বুঝতে পারছি। মেক্স আ বেটার রেজাল্ট, তারা এই যে দ্য স্টুডেন্ট মেক্স আ বেটার রেজাল্ট, ছাত্রটি ভালো ফলাফল করে, ড্যাশ দোজ হু আর নট, তাদের থেকে যারা অধ্যবসায়ী নয়। এখন কথা হচ্ছে এই গ্যাপে কোন নিয়মে কি লিখব? তাহলে এই নিয়মটি আগে তোমাদের দেখিয়ে দিই, খেয়াল করো। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পর তুলনাকারী ব্যক্তি বস্তুর পূর্বে দেন বসে। খেয়াল করো, এইখানে একটি শব্দ আছে বেটার, এটি অ্যাডজেক্টিভের কোন ফর্ম? কম্পারেটিভ ফর্ম। গুড, বেটার, বেস্ট, আমরা সবাই কম্পারেটিভ ফর্ম কিন্তু চিনি। তো কম্পারেটিভ ফর্মের কাজ হচ্ছে দুটি ব্যক্তিবস্তুর মধ্যে তুলনা করা। তো এইখানে একটি অধ্যবসায়ী ছাত্রের সাথে তুলনা করছে, আরেকটি অধ্যবসায়ী নয় এমন একটি ছাত্রের সাথে। তো দুটি আমরা যখন কম্পারেটিভ ফর্মে কম্পারেটিভ ডিগ্রি তৈরি করি, তখন কম্পারেটিভ এই যে ফর্মের পরে কি লিখি? একটি দেন লিখি। তাহলে এইখানে আমাদের একটি কি হবে? দেন হবে। এই যে আমরা বলেছি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পর তুলনাকারী ব্যক্তিবস্তুর পূর্বে দেন বসে। এই যে এই ব্যক্তিটাকে আমরা তুলনা করছি একজন অধ্যবসায়ী ছাত্রের সাথে, তাহলে এইখানে আমরা একটি দেন লাগিয়ে দেব। এই যে আমরা লিখে দিলাম দেন। তারপরে শেষটায় আমরা চলে এসেছি। তো শেষটায় চলে আসার আগে তোমাদের সাথে আমার ছোট্ট একটি বিজ্ঞাপন আছে, অর্থাৎ আমার নিজের একটি বই আছে, সেই বইটির বিজ্ঞাপন এখানে আমি তোমাদেরকে ছোট্ট করে কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখিয়ে দেবো। তো তোমরা বিজ্ঞাপনটি দেখে নাও। বিজ্ঞাপনটি দেখার পরে এই প্রশ্নটি আমরা সলিউশন করবো, আর একটি গ্যাপ আমাদের আছে। তো দেখে নাও বিজ্ঞাপনটি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল ব্ল্যাকবোর্ড 20। এই চ্যানেলটিতে আমি প্রায় 100-এরও বেশি গ্রামার ক্লাস আপলোড করেছি। আর আমার সমস্ত গ্রামার ক্লাসগুলো আমি তৈরি করে থাকি আমার নিজের লেখা দুটি স্টুডেন্টস হ্যান্ডবুক নামক বই থেকে, যার একটি নবম দশম থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য এবং অপর বইটি হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য। তো আমার ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে, তো আশা করি আমার বই দুটি তোমাদের ভালো লাগবে। ক্লাসের পাশাপাশি বই দুটি থাকলে তোমাদের উপকার হবে। তো 150 টাকা এবং 100 টাকার বিনিময়ে তোমরা যদি এই দুটি বইয়ের কোনো একটি পেতে চাও, তাহলে আমাকে SMS করে জানিয়ে দাও 01740717656 এই নাম্বারে। তো যেভাবে আমি বইটি পাঠাতে পারবো তোমাদেরকে, প্রথমত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, দ্বিতীয়ত পাঠাতে পারবো কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস, এবং তুমি এই বইটি পেতে পারো তোমার লোকাল পোস্ট অফিসের মাধ্যমে, আমি রেজিস্ট্রি ডাকযোগে পাঠিয়ে দিতে পারবো। তো আবারও বলি, বইটি পেতে চাইলে তোমাকে SMS করতে হবে 01740717656 এই নাম্বারে। থ্যাঙ্কস টু অল। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার বইটি নিতেই পারো।
বইটি নিতে হলে আমার যে নম্বর একটা নম্বর দিয়েছি এই নম্বরে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে মেসেজ পাঠাতে হবে। আমি যে ভিডিওগুলো তৈরি করি এই যে নিয়মগুলো আমার বইয়ের মধ্যে সব দেওয়া আছে। তো তোমাদের এই ভিডিওর পাশাপাশি যদি বইটি তোমাদের সাথে থাকে তো আশা করি তোমাদের উপকার হবে। এবার আসো আমাদের শেষ প্রশ্নটি। সো টু বি ড্যাশ এভরিবডি শুড বি ডিলিজেন্ট। এখন আমরা এই গ্যাপে কী লিখব? খেয়াল করো, এই যে আমাদের বি ভার্ব, একটু আগে বি ভার্ব নিয়ে আমরা অনেক কথা বলেছি। তো বি ভার্বের পরে বলেছি দুই জাতীয় শব্দ, কি কি? একটি অ্যাডজেক্টিভ আর একটি নাউন। তো নাউন হবে কখন? যদি বি ভার্বের পরে কি থাকে, এখানে যদি আর্টিকেল বা ডিটারমাইনার থাকে তাহলে এখানে নাউন হবে। আর যদি বি ভার্বের পরে কোনো ধরনের আর্টিকেল বা ডিটারমাইনার না থাকে তাহলে সরাসরি এখানে একটি অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে আমরা কি লিখব? অ্যাডজেক্টিভ লিখব। তাহলে টু বি ড্যাশ হতে হলে কি হতে হলে? এভরিবডি শুড বি ডিলিজেন্ট। প্রত্যেকের উচিত অধ্যবসায়ী। কি হতে হলে অধ্যবসায়ী হতে হবে? জীবনে সফল হতে হলে। তো সফলের ইংরেজি কি? বি ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ লিখব। সফলের ইংরেজি হচ্ছে সাকসেসফুল। তা আমরা এইখানে লিখে দেব সাকসেসফুল। তো আসো এই আমরা লিখে দিলাম হচ্ছে নিয়মটা এর আগেও দেখিয়েছি, তাই আমি নিয়মটা দেখাতে ভুলে গিয়েছি। এই যে বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, তাহলে এই আমাদের বি ভার্ব, এইখানে আমরা একটা অ্যাডজেক্টিভ লিখে দেব। তো আমরা উত্তরটি লিখে দিলাম হচ্ছে সাকসেসফুল। এই হচ্ছে আমাদের আজকের লেসন। তো এখন তোমাদের সাথে আমার একটা ছোট্ট চিঠি আছে। চিঠিটা কি? কেমন লাগলো ক্লাসটি? যদি ভালো লাগে তাহলে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করো, কিন্তু সাথে একটি কমেন্টস করে জানিও, কিন্তু ভালো না লাগলেও জানিও, তবে একটি পরামর্শ সহ। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আবারও আমি আসছি খুব শীঘ্রই আরেকটি শূন্যস্থান পূরণের ক্লাস নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো, আমার জন্য দোয়া করো এবং তোমাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ হাফেজ।